হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম অভিশপ্ত আয়না পর্ব 1। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি মনোযোগ সহকারে শুনি। আয়নাটার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সুপ্তি। চমৎকার ডিম্বাকৃতি আয়না, চারপাশে লাল আর কালো অদ্ভুত নকশা করা বর্ডার। কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে আয়নার উপরে বসানো ময়ূরটি, আর দুই পাশে ঝুলে রয়েছে ময়ূরের লেজ। চোখগুলিতে পাথর বসানো, লাল রঙের চোখগুলো আলো না পড়লেও ঝিকমিক করছে। প্রথম দৃষ্টিতেই আয়নার প্রেমে পড়ে গেল সুপ্তি। এরপর পুরো ঘরে একটা চক্কর দিয়ে আবার সেই আয়নার সামনেই এসে দাঁড়িয়েছে সে। মনের কল্পনায় দেখছে আয়নাটিকে তার রুমের ওয়ার্ডরোবের পাশের দেওয়ালে কি চমৎকারই না দেখাবে। আয়নার দাম যে নাগালের বাইরে হবে সেই নিয়ে সুপ্তির মনে কোনো সন্দেহ নেই। তার স্কলারশিপের টাকার বেশিরভাগই সে মনের আনন্দে উড়িয়েছে, সেটা নিয়ে এখন তার অনেক মন খারাপ হলো। সে এসেছে তার মায়ের সাথে পুরাতন কলকাতার গলির মাঝে তিনতলা একটা বাড়িতে। বাড়িটি এত পুরনো যে কোন সময় ঝুরঝুর করে ভেঙে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই কোন আমলের জমিদার বাড়ি, বয়স প্রায় 300 বছর। অনেক বছর বন্ধ থাকার পর কে বা কারা যেন পেপারের বিজ্ঞাপন দিয়েছে যে অ্যান্টিক পুরাতন আসবাবপত্র বিক্রি হবে। তার মায়ের আবার শখ অ্যান্টিক জিনিসের প্রতি একটু বেশি, তাই শুক্রবার সকালের আরাম ছেড়ে তারা এখন ওই পুরনো বাড়ির বৈঠকখানায় দাঁড়িয়ে। সুপ্তি পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 3য় বর্ষে। তার মায়ের ইতিমধ্যে একটি পানের বাটা আর একটি ফুলদানি খুবই পছন্দ হয়েছে। এখন সে দরদাম করতে ব্যস্ত এক সাদা চুলের বুড়োর সাথে। সেই এখন এই বাড়িটি দেখাশোনা করে। বাড়িটির বর্তমান মালিক জন্মের পর থেকে আমেরিকায়, সে একবারও দেশে আসেনি। এখন সে চায় সব কিছু বিক্রি করে দেশের সাথে সম্পর্ক একেবারেই মিটিয়ে ফেলতে। এক ফাঁকে সুপ্তি বাড়ির নিচতলায় ঘুরে এসেছে। সব কিছুরই ঝুরঝুরে দোতলার একটা ঘরে আস্ত আছে, যেটিতে বুড়ো চৌকিদার থাকে। 100 বছর হয়ে গেছে 3তলায় কেউ ওঠে না। নিচতলার রুমগুলি এখনও কিছুটা আস্ত আছে বটে, কিন্তু ভ্যাপসা গন্ধ আর প্রচণ্ড ধুলো। এককালের রঙিন কাজগুলো আজ অবহেলিত ও ধূলি ধূসরিত। ঘুরতে ঘুরতে একটা বন্ধ দরজার সামনে এসে পড়ে সুপ্তি। বিশাল কাঠের দরজা, অতীতে হয়তো চমৎকার কাঠের কাজ করা ছিল, কিন্তু এখন তার উপরে কয়েক পর্বের ধুলোর আস্তরণ। সুপ্ত টানাটানি করতেই দরজাটি ক্যাশ ক্যাশ শব্দ করে খুলল। রুমটি বেশি বড় নয়, মাঝারি আকৃতির। ভিতরে ঢুকে সুপ্তি অবাক হয়ে তাকিয়ে থাকে চারপাশে বিশাল বিশাল সব আলমারি, আর তাতে না হলেও 1000 বই হবে। এটা হয়তো বাড়ির লাইব্রেরি হবে। মাকড়সার জাল সরিয়ে সরিয়ে ঢুকতে হয়, অবস্থা এতটাই করুণ। মাঝে মাঝে ঝটপট শব্দ শোনা যাচ্ছে, তার মানে ইঁদুর সাম্রাজ্য। সাথে চামচিকা অবশ্যই আছে। ঘরের কোণে একটা লাঠি পেয়ে সেটা নিয়ে সুপ্তি এগোতে থাকে জাল সরিয়ে সরিয়ে। একটা আলমারি টানাটানি করে খুলতে ব্যর্থ হয় সে। সব মনে হয় তালা দেওয়া ঘরের এক কোণে একটা টেবিল আর চেয়ারের ভগ্ন দশা। কি করে এগুলো এখানে দাঁড়িয়ে আছে তা এক বিস্ময় বটে। টেবিলের ওপর এখনও কিছু বই এলোমেলোভাবে পড়ে রয়েছে। কয়েকশো বছর আগে হয়তো এই টেবিলে বসেই কেউ লিখত, বইগুলিও হয়তো পড়তো। ভাবতেই সুপ্তির গায়ে কাঁটা দিয়ে ওঠে। সব কিছুর ওপর কয়েকশো বছরের ধুলো পড়ে আছে। সুপ্তি ভাবল তার মা এই রুমে এলেই সর্বনাশ হয়ে যাবে। মার প্রবল ডাস্ট অ্যালার্জি, বাড়ির সব ধুলা ঝাড়াঝাড়ি সুপ্তি আর তার বাবাকেই করতে হয়। সুপ্তি টেবিলে রাখা বইগুলোর ওপর থেকে হাত দিয়ে ধুলো সরাতে থাকে। কালো মলাটের একটি মোটা বই প্রথম পাতা খুলতেই ঝুরঝুর করে সব খসে পড়ল। পাতা নেই বললেই চলে, যা আছে সব ইঁদুর আর পিঁপড়েরা মিলে ভোগ লাগিয়েছে। কিসের বই বোঝার কোনো উপায় নেই। বইটির পাশে ছোট্ট একটি ডায়েরি। সুপ্তি অবাক হয়ে দেখল সব কিছু ধুলার সাম্রাজ্যে ঢাকা হলেও ডায়েরিটি যথেষ্ট পরিষ্কার, কেউ যেন নিয়মিত এর ধুলা ঝাড়ে। পাশেই কালির দোয়াত, তার মাঝে পাখির পালকের কলম। ধুলায় রং স্পষ্ট। সুপ্তি ডায়েরিটি তুলে নিল। এখানে কি চাই? গম্ভীর রাগী গলায় একজন প্রশ্ন করল। সুপ্তি ভয়ে চেঁচিয়ে উঠে হাত থেকে ডায়েরি ফেলে দিল। আতঙ্কে তার গলা রুদ্ধ হয়ে গেল। কোনো মতে পিছনে ফিরে দেখল বুড়ো চৌকিদার কোনো ফাঁকে চলে এসেছে।
এত তন্ময় হয়ে সুপ্তি সব দেখছিল যে সে বুঝতেই পারেনি অন্য কেউ ঘরে প্রবেশ করেছে। তোতলাতে তোতলাতে সুপ্তি বলল, এই তো এমনি এমনি আমি সব ঘুরে দেখছিলাম আর কি। বুড়ো চৌকিদারের চোখ রেগে ধকধক করে জ্বলছে। চিবিয়ে চিবিয়ে বলল, কখনো এমন কোথাও যেতে হয় না যেখানে তুমি অবাঞ্ছিত। এমন কোনো কিছু স্পর্শ করতে হয় না যা তোমার নয়। তোমার কৌতূহল তোমাকে কোথায় নিয়ে যেতে পারে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। সুপ্তির কাঁপুনি বেড়ে গেল। আজকাল সে অনেক সাইকো থ্রিলারের ছবি দেখতে তার বন্ধু চৈতির পাল্লায় পড়ে। এই লোকটিও সাইকো নয় তো? আমি দুঃখিত, বুঝতে পারিনি। আপা কণ্ঠে কথাগুলো বলেই লোকটির পাশ দিয়ে দৌড় দিল সুপ্তি। দরজা দিয়ে বের হতে হতে সে শুনতে পেল লোকটি কারণ ছাড়াই হাসছে। বাইরে বৈঠকখানায় এসে দেখলো তার মা 4-5টি প্যাকেট নিয়ে দাঁড়িয়ে। যেতেই সুপ্তি ধমক খেলো, এই পাজি মেয়ে, কোথায় ছিলি তুই? জানিস আমি কতক্ষণ ধরে খুঁজছি তোকে। বাড়িতে যেতে হবে না? রান্না কি ভূতে করে দিয়ে যাবে? সুপ্তি কথার উত্তর না দিয়ে দৌড়ের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। রাস্তায় লোকজনের মাঝে না গেলে তার কাঁপুনি কমবে না। অদ্ভুত কিছু একটা আছে এই বাড়িতে। এক মুহূর্ত সে এখানে থাকবে না। বুড়ো চৌকিদার ততক্ষণে ফিরে এসেছে। সুপ্তির মা তার দিকে তাকিয়ে লজ্জিতভাবে বললেন, মেয়েটা আমার বড় পাগলি হয়েছে। তাহলে আজ আসি। জি, তবে কি আমি চায়ের সেইটি আপনার জন্য রাখবো? একেবারে খাঁটি পুরনো জিনিস, কিন্তু 150 বছরের কম বয়স না। সুক্তির মা দুঃখের সাথে মাথা নাড়লেন। যে দাম বলছেন তাতে কোনোভাবেই সম্ভব না। আর একটু না হয় কমালাম। আপনি এত জিনিস নিলেন। সুক্তির মা কিছুক্ষণ ভেবে বললেন, আপনি দিন 15 যদি রাখতে পারেন তবে ভালো হয়। এরপর আমি এসে নিয়ে যাব। ঠিক আছে, ভালো খদ্দের যদি না পায় তাহলে রাখবো। আপনি খবর নেবেন। প্রথম 2-3 দিন সুপ্তির রাতে একা ঘুমাতে একটু ভয় ভয় করছিল, কিন্তু তার ছোট বোন হচ্ছে পাজির পা ঝাড়া। কি ভেবে যে বাবা তার নাম সুকন্যা রেখেছে সে ভগবানই জানেন। একবার যদি শোনে সে সুপ্তির রাতে ঘুমোতে ভয় করছে, ফোন করে করে সবার কাছে খবর পৌঁছে দেবে। তাই সে যে লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছে তা কাউকে জানতে দিল না। দিন 3 পরেই সব আগের মতো। অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার ধাক্কায় সুক্তির জীবন চলতে লাগলো আগের ধারায়। 24শে এপ্রিল সুক্তির জন্মদিন। 23শে এপ্রিল রাতে সে খুবই আনন্দ নিয়ে জেগে থাকে। প্রতিবারই জন্মদিনে রাত 12টা 1 মিনিটে সে বেশ কিছু উপহার পায়। তার মাঝে কিছু উপহার গতবাধা। তার ভালো মানুষ বাবা একটা খামে শুভ জন্মদিন লিখে কিছু টাকা দেবে, যেটাতে সে বন্ধুদের খাওয়ায়। তার পাজি বোন একটা কার্ডে হ্যাপি বার্থডে লিখে খালাস। ছোট্ট জামাইবাবু উপহার আগেই পাঠিয়ে রাখে। প্রতি বছরই সে একটা করে জামা পায়। পাশের বাড়ির নীনা আন্টির কেক পুরো বিল্ডিংয়ে হিট। নীনা আন্টি একটা কেক বানিয়ে আনে। গত বছর নীনা আন্টির 4 বছরের ছেলে কৌশিকও একটা ললিপপ দিয়েছিল, যেটা দেওয়ার আগে আবার সে খানিকক্ষণ খেয়েছে। এবছর কি করবে কে জানে। তবে তার মায়ের দেয়া উপহার সবসময় ব্যতিক্রম। কোনোবারের সাথে কোনোবারেরটা মিল থাকে না। এই তো 2 বছর আগে সে যে পেয়েছিল রবীন্দ্র চরণাবলীর সেট। গত বছর মা তার জন্য কিনে এনেছিল মুক্তার চমৎকার একটা সেট। পার্টিতে সে প্রায় সেটা পরে। এবছর কী পাবে তা নিয়ে সে খুবই উত্তেজিত। শুয়ে শুয়ে সে ঘুমের ভান করতে লাগলো। রাত 12টা 1 বাজার সাথে সাথে সবাই হ্যাপি বার্থডে টু সুপ্তি বলতে বলতে রুমে ঢুকে পড়ল। সুপ্তি ভান করলো যে সে একেবারে আকাশ থেকে পড়ছে। ডাইনিং টেবিলের উপরে নীনা আন্টির কেক রাখা, চারপাশে মোমবাতি সাজানো, মোবাইলের টানা ভাইব্রেশন হচ্ছে মেসেজ আসার জন্য। আনন্দে সুপ্তির চোখে জল এলো। কেক কাটা পর্ব শেষ করে সবাই ঘুমানোর জন্য দিয়ে ছুট। মা এসে সুপ্তির কপালে চুমু দিয়ে তার উপহারটি বিছানায় রেখে গেল। সবাই চলে গেল। পরে গভীর রাতে সুপ্তি তার উপহারগুলো খুলতে বসলো। তার বোনের কার্ডটির মাঝে এবার বান্দরের ছবি। দাঁত বের করে বান্দরটি হ্যাপি বার্থডে জানাচ্ছে। সুখের বিষয়, এবার কৌশিক কোনো উপহার ছাড়াই এসেছে। জামাইবাবুর জামাটিও মন্দ না। বাবার দেয়া টাকাগুলি ব্যাগে ভরে সুপ্তি আগ্রহ করে মায়ের দেয়া উপহার খুলল। উপহার খুলে সুপ্তি খানিকক্ষণ হতভম্ব হয়ে বসে রইল। এরপর আবার নতুন করে চোখে জল আসা শুরু হলো। যে আয়নাটি দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল ওই পুরো বাড়িতে, আয়নাটি তার মা তার জন্য নিয়ে এসেছে। মাদের চোখে কি কিছুই এড়ায় না। সুপ্তি উঠে তার ওয়ার্ডরোবের পাশের দেয়াল থেকে ক্যালেন্ডারটি সরিয়ে আয়নাটা লাগায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে আবার মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে। চারপাশে বর্ডারে কি সূক্ষ্ম কারুকাজ, কাঠের মাঝে লাল আর কালো রং করা। উপরের ময়ূরের লেজ দুইটি কি দিয়ে যে বানানো, যে এত বছর পরেও এতটুকু রং নষ্ট হয়নি। তার চোখগুলি কি রুবি।
সুপ্তির চেহারা তার নিজের কাছে বিশেষ সুবিধার কোনো মতেই মনে হচ্ছে না, কিন্তু এখন সে নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেল। আয়নায় কি সুন্দরই না তাকে লাগছে। একটা লাল টিপ এনে কপালে পড়ল, যেন রূপকথার রাজকন্যা। আনন্দ নিয়ে সুপ্তি ঘুমাতে লাগলো, কিন্তু ঘুম কেন যেন খুব ছাড়া ছাড়া হলো। শেষ রাতের দিকে তার ঘুমের মাঝেই মনে হতে লাগলো কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরের দিন বাড়িতে বিকেলে হৈ হৈ করতে করতে চৈতি, সুমন আর তুলি আসলো। সুপ্তির মা মানুষকে খাওয়াতে পারলেই খুশি। 6 থেকে 7 রকমের নাস্তা বানিয়ে ফেললেন তখনই। আয়না দেখে সবাই হতভম্ব। চৈতির তো মনে হচ্ছে আয়নাটা আমিই নিয়ে চলে যাই। কয়েকশো বছর পুরনো জিনিস, কে এটা বানিয়েছে, কেই বা ব্যবহার করত, এইসব নিয়ে ব্যাপক আড্ডাবাজি। সুমন বারবারই কল্পনার রং ছড়াতে ভালোবাসে। তার ধারণা হয়তো আয়নাটা অভিশপ্ত। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, অভিশপ্ত আয়না দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে। আপনারা তৈরি থাকুন গল্পটা শোনার জন্য।